শেখ হাসিনা আপনি হাজার সমালোচনা করেন ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু সে যে একজন সাহসী মহিলা এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। তার কিন্তু ভাই সাহস আছে। 1-11 সময় দেখছি আমরা, আমেরিকা চলে গেছে, আমেরিকা থেকে তারা সবাই বলছে আপনি যায়েন না, সে কিন্তু দেশে চলে আসছে। আওয়ামী লীগের আসার প্রয়োজনীয়তাটাকে জনমনে বুঝাতে পারে যে ওকে ছাড়াও তোমাদের চলবে, দেখো না আমি কত ভালো করতেছি, তাহলে মানুষ চুপচাপ থাকবে। আর সরকার যদি সেই কাজটা যে ডক্টর ইউনূস পারে নাই, ডক্টর ইউনূসটা একটু সুবর্ণ সুযোগ পাচ্ছিল, কিন্তু সেটা পারে নাই করতে। এখন দেখা যাচ্ছে যে ইউনূসের আমলে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। যদি শেখ হাসিনা যদি ফিরে আসলে কারা বেশি বিপদে পড়বে বলে মনে হয়? দেখেন সে নিজেও বেশি বিপদে পড়তে পারে, হতে পারে অনেক কিছু। বাট একটা জিনিস হলো যে ধরেন হাইপোথেটিক্যালি উনি ফিরলো, সকল সম্ভাবনাকে আমি বাদ দিলাম, সবকিছুকে বাদ দিয়ে বললাম যে উনি প্লেনে করে এয়ারপোর্টে উনি যেদিন আসবেন সবাই জানলো, তাহলে কি হবে? তাহলে ওনার তো অনেক কর্মী সমর্থক আছে, আওয়ামী লীগের লোকজন তো আছে বাংলাদেশে। আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দেন বা না দেন, এদেরকে আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন না, এরা কর্পূরের মতো উবেও যাবে না। তো তারা যদি ওখানে যায়, গেলে কি হবে? গেলে একটা মেসাকার অবস্থা হয়ে যাবে। যেমন দেন 23 তারিখে ওনাদের প্রতিষ্ঠা বার্ষিকী, কই অনলাইনে কে জানি কি বলছিল প্রতিষ্ঠা বার্ষিকী পালন করো, কি পালন করবো তাও বলে নাই কিছু। তাতেই দেখেন গভর্নমেন্ট 6 জেলায় আর্মি নামাই দিচ্ছে, বিজেপি নামাইছে। এখন তার মানে কি হয়েছে? পুলিশের উপর গভর্নমেন্ট নির্ভর করতে পারে নাই। আমি মনে করি যে এক ধরনের ভীতি, এবং এই ভীতিটা একদম অমূলক ভীতি, সেটা আমি হয়তো ভাবতে পারি, কিন্তু গভর্নমেন্ট তো ভাবে নাই। গভর্নমেন্ট তো নামাইছে, এখন নামে গভর্নমেন্ট কিন্তু তার শক্তিমত তার পরিচয় দিচ্ছে, তারা এতটুকু ভয় পাইছে। এখন যদি শেখ হাসিনা চলে আসে তাহলে গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট বলতে ঠিক আছে ওখানে কেউ যাইতেই পারবে না, ওখানে 144 অথবা কারফিউ দিয়ে দিলেন, ধরলাম সবই ধরলাম, যে তারপর সে আসলো। শেখ হাসিনা আপনি হাজার সমালোচনা করেন ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু সে যে একজন সাহসী মহিলা এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। তার কিন্তু ভাই সাহস আছে। 1-11 সময় দেখছি আমরা, আমেরিকা চলে গেছে, আমেরিকা থেকে তারা সবাই বলছে আপনি যায়েন না, সে কিন্তু দেশে চলে আসছে। এখন সাহস দুঃসাহস অনেক কিছু হতে পারে। ধরলাম এই সাহসটা তার জন্য ক্ষতিকর, ধরে নিচ্ছি, ক্ষতিটা কি হবে? তাকে নিয়ে আপনি জেলে ঢোকাবেন, ঠিক আছে, ঢুকালে পরে কি হবে? তারা ফাঁসি দিয়ে দিবেন, কারণ তার পর্যন্ত ফাঁসি রায় আছে, অথবা আপিল হবে। আপিলের দিন এখনো হবে কিনা আমি জানি না, ডিসেম্বরে আসলে আপিলের মেয়াদ থাকবে কিনা আমি বলতে পারবো না, মনে হয় থাকবে না। তাহলে আপনি ফাঁসিতে চড়াই দিলেন, তারপর কি হবে? তারপরে কিন্তু সহজ কিছু হবে না। তারপরে যেটা হবে সেটার আফটার ইফেক্টে কিন্তু গভর্নমেন্টকে ভাবতে হবে। বাংলাদেশে একটা অস্থিরতা আর কতদিন চলবে ভাই? কাজেই উনি কেন এগুলি বলেন, কেন বলেন না, অথবা সরকার কিভাবে হ্যান্ডেল করবে, আমি এগুলি বলতে পারবো না। আমি নিজে সবসময় মনে করি যে দেশে অস্থিরতা বেশি দিন থাকা ঠিক না। আপনি দেশটাকে যদি গড়তে চান, সামনের দিকে নিতে চান, দেশটাকে দয়া করে বিভক্ত করেন না। আমি সকল পলিটিক্যাল পার্টিকে বলি যে আপনারা বিভক্তি রাজনীতি আর করেন না। যে খারাপ, সে সমাজে খারাপ ভাবে চলবে, লোককে তাকে খারাপ বলবে, তাকে লোকে ভোট দিবে না, কিন্তু ওই তুমি বাদ নাগরিকই না, যাও, তুমি কোনো কথা বলতে পারবে না। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা না আলটিমেটলি দেশের জন্য লং রানে কোনো উপকার আসবে না। এটা আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি। আর ফরদ ভাই যে কথাটা বললো যে আওয়ামী লীগ মানে যে দলটাকে দেশ থেকে একবার পালাইয়া যেতে হয়, তারা আর ব্যাক করতে পারে না, এটা হয়তো অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় নাইও। কিন্তু কি আছে কি নাই তার উপর আগামীকালকে হবে এটাও ঠিক না। আবার বৃষ্টির দিনে বজ্রপাত হয়, শুক্রবার সময় বজ্রপাত হয়, হতেই পারে। তো এগুলো হবে না একদম তা তো না। কোশ্চেনটা হলো কি, মানুষ অনেক কিছু ভাবে। বিষয়টা হলো যে বর্তমান সরকার যদি আওয়ামী লীগের আসার প্রয়োজনীয়তাটাকে জনমনে বুঝাতে পারে যে ওকে ছাড়াও তোমাদের চলবে, দেখো না আমি কত ভালো করতেছি, তাহলে মানুষ চুপচাপ থাকবে। আর সরকার যদি সেই কাজটা যে ডক্টর ইউনূস পারে নাই, ডক্টর ইউনূসটা একটু সুবর্ণ সুযোগ পাচ্ছিল, কিন্তু সেটা পারে নাই করতে। এখন দেখা যাচ্ছে যে ইউনূসের আমলে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। যদি সে ঠিকঠাক মতো চালাইতে পারতো, মানুষ তো ভুলেই যেত আওয়ামী লীগের কথা, কিন্তু সে তো পারে নাই। ধীরে ধীরে আওয়ামী লীগ, আপনার রাস্তাঘাটে যান, আমি তো রাস্তাঘাটে যাই, তো অনেক সময় দেখা সাক্ষাৎ হয়, লোকজন তো কথাবার্তা বলে, শুনি তো। এটা তো শোনার জন্য আওয়ামী লীগকে খেদানো হয় নাই। 24-এর গণঅভ্যুত্থানে যে ঘটনাবলী ঘটছে, যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে, এর জন্য আওয়ামী লীগ সরকার দায়ী, শেখ হাসিনার সরকার দায়ী। ধরেন পঞ্চগড়ে আওয়ামী লীগের যে সভাপতি, ইউনিয়ন সভাপতি, সে দায়ী। বিষয়টা হলো কি যে আপনি একটা ঘটনার জন্য সবাইকে দায়ী করেন না। সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না, সবাই মিলে এই একাম করে নাই। তো এখন এই ঘটনাগুলির জন্য আওয়ামী লীগের উচিত ছিল ক্ষমা চাওয়া। আমি মনে করি পার্সোনালি ক্ষমা চাওয়া উচিত ছিল। সেই ক্ষমা চাওয়ার মতো উদ্যোগ আপনি নিয়েছেন, নেন না কেন? সরকারই তো নিতে পারে ইচ্ছা করে। ক্ষমাটা সে কোথায়, কার কাছে চাবে? দেখেন আওয়ামী লীগের, আমি যেটা মনে করি, আওয়ামী লীগের ওই সময় সরকারে যারা ছিল, আওয়ামী লীগ দল যারা চালাতো, সেন্ট্রাল কমিটিতে যারা ছিল, আওয়ামী লীগের বিভিন্ন এমপি যারা ছিলেন, এরা প্রত্যেকটা লোককে আপনি দায়ী করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার বাইরে এরকম লোক খুঁজলে সারা দেশে কত হবে? 10,000 হবে, 50,000 হবে, 1 লাখ হবে, এর চেয়ে বেশি আপনি পাবেন না যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল। তো তাদের কি হবে? তাদের কি রাজনীতি করার অধিকার থাকবে না? এটা কি আপনি বলবেন না এই আওয়ামী লীগের রাজনীতি এর জন্য দায়ী? যদি আপনি বলেন আওয়ামী লীগের রাজনীতি কি 2014 থেকে শুরু হয়েছে নাকি রে ভাই? কাজে এত সরলীকতা, হ্যাঁ আপনার হয়তো ব্যক্তিগত একটা ক্রোধ থাকতে পারে, রাগ থাকতে পারে, কই ওই যে ক্ষমা চাওয়ার কথা বলতেছেন, ক্ষমা তো জামাতও চায় না। জামাত চাইছে ক্ষমা পর্যন্ত। ওই সময় যে গণহত্যা হয়েছে, ওই গণহত্যার প্রতি কি জামাতের রাজনীতি ছিল না? জামাত ক্ষমা চাইছে? চায় নাই তো। আমাদের এখানে আওয়ামী লীগও চায় নাই, জাসদও চায় নাই, চাওয়া উচিত আমি মনে করি। তোমরা তো ভুল করছো রে ভাই।